অনেক অপেক্ষার পরে মোহনলালের ছেলে প্রণব মোহনলাল অভিনীত ডিয়ার সিরায় মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এটি একটি হরর ফ্যান্টাসি সিনেমা। 2025 সালে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট হরর মুভি এটি। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে একজন কনস্ট্রাকশন ওয়ার্কারকে দেখা যায়। ওর নাম মধুসূদন পট্টি। তখনই দেখা যায় সেখানে একটা চায়ের কাপ পড়েই ভেঙে যায়। টেবিল থেকে চা আস্তে আস্তে পড়তে থাকে মাটিতে। কিন্তু কেন জানি এই ব্যাপারটাকে মধুসূদন অপলক দৃষ্টিতে দেখছিল। এটা দেখে মধুসূদন ইমাজিন করছিল যে হয়তোবা এভাবেই রক্ত পড়ছে। সে কিভাবে যেন বুঝে গিয়েছিল যে কোনো একটা ঝামেলা তো রয়েছে। কিছুক্ষণ পরেই ওর কাছে একটা কল আসে। সে জানতে পারে ওর বাড়ির পাশে যে একটা মেয়ে ছিল সে কুয়ার মধ্যে পড়ে নিজে নিজেই মারা গেছে। এটা শুনে সাথে সাথেই সে চলে আসে সোসাইটিতে আর দেখতে পায় মানুষজনের অনেক ভিড় লেগে আছে। সেখানে পুলিশ এসেছে ঘটনাটি পর্যবেক্ষণ করার জন্য। কিছুক্ষণের মধ্যেই পুলিশরা কুয়ার মধ্যে থেকে লাশটা বের করে। সবার মতো মধুসূদনও এটাই দেখছিল। তারপর পরই কাহিনীটা শিফট হয়, একটা ছেলেকে দেখানো হয়। ওর নাম রোহান, আর এটাই হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার। এই জন্য রোহানের ব্যাপারে আমি আগেই তোমাদেরকে একটু ডিটেলস বলে রাখি। রোহান অনেক ধনী পরিবারের ছেলে। সে একজন আর্কিটেক্ট। কাজের বাইরে সে খুব ভালো ফুটবল খেলতো। পার্টি করতে তার অনেক বেশি ভালো লাগতো। সাথে র্যান্ডম মেয়েদের সাথে বন্ধুত্ব করাও রোহানের খুবই পছন্দ ছিল। এখনকার ফ্রেন্ডশিপ মানে তো বুঝতেই পারছো যে সেটা কেমন হয়। ঠিকই ধরেছো, যেটা ভাবছো ঠিক তেমনই। মানে বলাই যায় যে রোহান হলো একজন প্লে বয় টাইপের ছেলে। আর একটা কথা তোমাদের জানা উচিত, রোহান আসলে ইউএসএতে থাকে। একটা কাজের জন্য সে দেশে ফিরে এসেছে। এখানে এসে রোহানের পার্টি শুরু হয়ে যায়। সেই পার্টিতেই ওর একটা মেয়ের সাথে দেখা হয়। তারপর যেগুলো হবার ছিল ঠিক সেগুলোই হয়। আর আজকের এই দিনটা হচ্ছে সেই দিন যেদিন কুয়ার মধ্যে লাফ দিয়ে নিজে নিজেই মারা গিয়েছিল ওই মেয়েটা। সেই ঘটনাটা ঘটেছিল বিকেলবেলাতে, আর রোহান পার্টি করতে আসে সন্ধ্যাবেলায়। এই পার্টিতে রোহানের একজন বন্ধু আছে। সে রোহানকে জানায় ওই মেয়েটার সম্পর্কে যে আজকে বিকেলবেলাতেই কুয়ার মধ্যে পড়ে মারা গেছে সে। তাকে আবার তার আরেক বন্ধু কল করে ব্যাপারটা জানিয়েছিল। আর এই মেয়েটাকে এরা সবাই চেনে, কারণ সে এদের ব্যাচমেটই ছিল। মেয়েটার নাম ছিল কানি। রোহানও খুব ভালোভাবেই জানতো কানিকে। এই কাহিনীটা শুনে তো রোহান অনেকটাই শক খেয়ে যায়। সেদিনের মতো বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে রোহান। পরদিন সকালবেলাতে ঘুম থেকে উঠে বেলকুনিতে গিয়ে ফোন ঘাটাঘাটি করছিল সে। ওর ফোনে সে কানির পুরনো চ্যাটগুলো দেখতে থাকে। সেখানে রোহান ও কানির কিছু ক্লোজ মোমেন্টের ছবি দেখা যায়। এগুলো দেখে বোঝা যায় যে রোহান ও কানির মধ্যে কী সম্পর্ক ছিল। এর পরপরই রোহান চলে আসে কানির বাড়িতে। ওর বাড়ির বাইরেই মধুসূদনের সাথে দেখা হয়ে যায় ওদের। তারপর ওদের মধ্যে কথাবার্তা চলতে থাকে, মানে পরিচয় পর্ব চলছিল। রোহান বলে আমি ওর ফ্রেন্ড, আর পট্টি জানায় যে আমি ওর প্রতিবেশী। তার পরপরই পট্টি ওদেরকে নিয়ে চলে আসে কানির ঘরের মধ্যে। আর কানির পরিবারের মানুষজনের সাথে পরিচয় করিয়ে দেয় যে এটা হচ্ছে কানির ফ্রেন্ড। তখন ওনাদের থেকে জানতে চায় কিরণের সম্পর্কে, যে কিরণ কোথায়। আসলে কিরণ হচ্ছে কানির ভাই। তখন ওরা জানায় যে কিরণ সাদে আছে। ঠিক তখনই সেখানে চা নিয়ে চলে আসে কানিদের মেইড। সেখান থেকে রোহান এক কাপ চা নিয়ে খেতে খেতে চলে আসে ওপরে। প্রথমে সে যায় কানির রুমে। খুব ভালো করে রুমটা পর্যবেক্ষণ করতে থাকে রোহান। 10-15 মিনিট ধরে এটাই করে সে। তার পরপরই চলে আসে ছাদে। দেখতে পায় কিরণ ছাদের উপরে ফুটবল খেলছিল। এটাতে একটু আজবই দেখাচ্ছিল, কারণ গতকালকেই মারা গেছে ওর বোন, আর আজকে সে সকালবেলাতে ফুটবল খেলছে। রোহান তখন জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? কিরণ বলে যে হ্যাঁ ভাই আমি ঠিক আছি। সাথে সে রোহানের থেকে একটা সিগারেটও চায়। তখন রোহানও প্যাকেট থেকে একটা সিগারেট বের করে কিরণকে দেয়, এমনকি সে সেটা জ্বালিয়েও দেয়। সাথে জিজ্ঞেস করে তোমার কি কোনো আইডিয়া আছে যে কানি এটা কেন করলো? তোমাকে কি সে কিছু বলে গিয়েছিল? কিরণ তখন বলে যে না ভাই, আপুর সাথে আমার তেমন একটা কথাবার্তা চলতো না, আর সে মারা যাওয়ার আগে আমাকে তেমন কিছুই বলে যায়নি। এটা শুনেই সেখান থেকে চলে আসে রোহান। সেখান থেকে সোজা এসে পৌঁছে মাঠে ফুটবল খেলার জন্য। তারপর অনেকক্ষণ ফুটবল খেলে চলে আসে নিজের বাড়িতে। দেখা যায় রোহান যখন কানির রুমের মধ্যে ঘোরাঘুরি করছিল তখন সেখান থেকে কানির একটা হেয়ারপিন নিয়ে এসেছিল সে। তারপর সেটাও টেবিলের ড্রয়ারে রেখেই চলে যায় ঘুমানোর জন্য। কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পরে হঠাৎ করে রোহান এটা ফিল করতে পারে যে ওর চুলে হয়তোবা কেউ একজন টাচ করলো। এটাতে খানিকটা ঘাবড়ে যায় রোহান এবং উঠে পড়ে। ঠিক তখনই রোহান খেয়াল করে দেখতে পায় ওর বেডের অন্য সাইডে হালকা একটু দাবা, মানে দেখে মনে হচ্ছে যে এখানে হয়তোবা কেউ বসে আছে। কিন্তু রোহানের চোখের সামনেই ওই জায়গাটা আবারও স্বাভাবিক হয়ে যায়, মানে বোঝা যাচ্ছে যে এখানে যে বসেছিল সে এখন উঠে গেছে। তারপরে রোহান খেয়াল করে শুনতে পায় ঘুঙুরের একটা আওয়াজ। আস্তে আস্তে সেই শব্দটা বাড়তে শুরু করে। শব্দের মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে যে সেই জিনিসটা রোহানের দিকেই এগিয়ে আসতেছে। এটাতে রোহানের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সেজন্য রোহান ঘর থেকে বেরিয়ে আসে, এমনকি সে দরজাটা বন্ধ করে দেয়। তারপর দরজায় কান লাগায় রোহান।
শুনতে পায় ও যে হেয়ার ক্লিপটা এনেছিল সেটার শব্দ হচ্ছে, মানে এটা নিয়ে মনে হচ্ছে কেউ একজন খেলছে। এটাতে রোহানের আরও বাজে অবস্থা হয়ে যায়। তারপরে রোহান আর ঘরের মধ্যেই ঢোকে না, সারা রাত সোফার উপরে বসেই কাটিয়ে দেয়। সেখানেই ঘুমিয়ে যায় রোহান। সকালবেলা যখন ওর ঘুমটা ভাঙে তখন চিন্তা করতে থাকে রাতে আমার সাথে এমনটা কেন হলো। কারণ রোহান যখন ঘুম থেকে উঠেছিল তখন সে সোফার উপরেই ছিল, মানে কালকে রাতে রোহান যা ফিল করেছিল সেটা একদমই রিয়েলি ছিল, কোনো স্বপ্ন ছিল না। আর রোহান তো এই বাড়িতে একাই থাকে। ওর একজন মেড ছিল অবশ্য, কিন্তু সে তার কাজকর্ম শেষ করে সন্ধ্যার মধ্যেই চলে যায়। আর এখন সকাল হয়ে গেছে, তাই ওর মেডও আবার চলে এসেছে। এই জন্য রোহানের আর তেমন একটা ভয় লাগছিল না। তখন রোহান অনেক সাহস করে যায় নিজের রুমটা দেখার জন্য। রুমের মধ্যে গিয়ে দেখতে পায় এখানে কিছুই নেই, সবকিছু একদমই নর্মাল। এই জন্য সবকিছু ইগনোর করে দেয় এবং নিজের কাজে লেগে পড়ে রোহান। তারপর বিকেলবেলাতে চলে যায় আবার ফুটবল খেলার জন্য। অনেকক্ষণ খেলাধুলা করার পরে মাঠ থেকে বাড়িতে এসে পৌঁছে রোহান। ঘুমাতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আইসক্রিম খাচ্ছিল রোহান। এটা তার অভ্যাসই বলা যায়। আইসক্রিম খাওয়া শেষ করে রোহান চামচটা ধোয়ার জন্য একটু ওই সাইডে যায়। ঠিক তখনই আইসক্রিমের বাটিটার ঢাকনাটা নিচে পড়ে যায়। আর সাথে সাথে রোহান ফিল করতে পারে তার মাথায় আবারও কেউ একজন টাচ করলো। এটাতে আবার অনেকটাই ভয় পেয়ে যায় রোহান। সে কিছু বুঝে ওঠার আগেই তার কলারটা একজন ধরে ফেলে, পিছন থেকে টানতে টানতে বাইরে নিয়ে চলে আসে। তারপর ওর গলা দাবানো শুরু করে দেয়। এতে অনেক বাজে অবস্থা হয়ে যায় রোহানের। সে হাতটাকে সরানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই যেন সে হাতটা সরাতে পারছিল না। ঠিক তখনই ওই যে জিনিসটা আছে সেটা রোহানের হাতে কামড় বসিয়ে দেয়। একদম ওর হাতে সবগুলো দাঁতের নিশান পড়ে যায়। তারপর আবার সেই জিনিসটা রোহানকে জোরে করে একটা ধাক্কা দেয়। এতে রোহান পিলারের সাথে গিয়ে লাগে। এরপর সেখান থেকে তড়িঘড়ি করে পালাতে যায় রোহান। ওপরে সিঁড়িটা ধরে উপরের দিকে উঠতে থাকে সে, কিন্তু সেই জিনিসটা আবার ওকে ধরে নিচে ফেলে দেয়। তারপর ওখানেই বেহুশ হয়ে যায় রোহান। রোহান অজ্ঞান হয়ে যাওয়ার আগ মুহূর্তে বুঝতে পারে ওর চুলে আবারও কেউ একজন হাত বোলাচ্ছে। তার পরপরই দেখা যায় কানির যে লাশটা ছিল সেটা কুয়ার মধ্যে সাঁতার কাটছে। এটা দেখেই ঘুমটা ভেঙে যায় রোহানের। মানে কুয়ার মধ্যে যে কানির লাশটা সাঁতার কাটছিল এটা রোহানের স্বপ্ন ছিল। রাত্রেবেলাতে যে রোহান বেহুশ হয়েছিল তারপর এখন ওর জ্ঞানটা ফিরল। সেখানে দেখা যায় রোহানের মেইড এবং দারোয়ানটা উপস্থিত। ওর মেয়ের জানায় সকালবেলাতে আমি যখন আপনার বাসায় আসি তখন আপনাকে ফ্লোরে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখেছিলাম, এই জন্য আমি গার্ডকে ডেকে এনেছি। এতক্ষণে রোহান বুঝে গিয়েছিল যে এটা কানিরই আত্মা। তার পরপরই রোহান চলে আসে বাথরুমে এবং একটা ক্লিপ দেখতে থাকে ওর ফোনে, যেখানে দেখা যায় কানি ওর চুলে হাত বোলাচ্ছিল। তখন রোহান বলে যে আমাকে জ্বালাচ্ছ কেন তুমি কানি, তোমার কি চাই? আমার চুলে তোমার হাত বোলাতে খুব ভালো লাগে তাই না? দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। এটা বলেই ট্রিমারটা উঠিয়ে নিজের চুল একদম ছোট করে কেটে ফেলে রোহান, আর বলে এখন তুমি আমার চুল নিয়ে কিভাবে হাত বোলাও সেটা আমি দেখব। সেখান থেকে ফ্রেশ হয়ে রোহান চলে আসে পট্টির সাথে দেখা করার জন্য। ওর একটা রেস্টুরেন্টে এসে বসে, যেখানে রোহান তার পুরো কাহিনীটা খুলে বলে পট্টিকে। আজ থেকে 6-7 মাস আগে আমাদের কলেজের একটা মিট আপ ছিল, সেখানে আমার আবার দ্বিতীয়বারের মতো দেখা হয় কানির সাথে। আমাদের দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয়, আর এরপর আমরা দুজনে অনেকটা কাছেও চলে আসি। রোহান তো প্লে বয় ছিল, এই জন্য ওগুলো তার কাছে একদমই স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু কানি একদমই সিরিয়াস হয়ে যায় ওদের রিলেশনশিপটা নিয়ে, এবং বারবারই রোহানকে ফোর্স করতে থাকে ওকে বিয়ে করার জন্য। এই জন্য রোহান একদমই উধাও হয়ে যায়। ওর সাথে কথা বলাও বন্ধ করে দেয়, এমনকি ওর মেসেজের ওর আনসার দিত না। কিছুদিন এভাবে চলার পরে একসময় কানির মেসেজ ও কল আসা বন্ধ হয়ে যায়। আর এখন দেশে এসে রোহান জানতে পারে যে কানি নিজে নিজেই মারা গেছে। সাথে সে এটাও বলে যে কানি এখন আমাকে জ্বালাতন করছে, এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। পট্টি তখন বলে যে আমি ঠিক বুঝলাম না তোমার কথা। তখন রোহান বলে আমি বলতে চাইছি যে কানির ভূত আমাকে জ্বালাতন করছে। আমার রুমের মধ্যে কানির প্রেজেন্স আমি ফিল করতে পারি, ওর পায়ে থাকা ঘুঙরুর আওয়াজ আমি শুনতে পাই। কালকে তো সে আমার উপরে চড়ে গিয়েছিল এবং আমার গলাও দাওয়াচ্ছিল। এগুলো শুনে পট্টি বলে যে তুমি আমার থেকে কি হেল্প চাও? তখন রোহান জানে আমাকে আপনার একটু হেল্প করতে হবে। ঠিক তখনই ওখানে একটা চায়ের কাপ পরেই ভেঙে যায়। তখন পট্টি আবারও বুঝতে পারে যে কোনো একটা ঝামেলা তো আছে, আর কোনো একটা খারাপ কিছু ঘটতে যাচ্ছে আবারও। তখন সে রোহানকে বলে যে আমি যে কিভাবে তোমাকে সাহায্য করতে পারবো সেটা তো আমি নিজেও বুঝতে পারছি না। রোহান জানায় যে ওর পরিবারের সাথে আপনি কথা বলে ওর অন্তিম কার্যটা করতে বললেন ওদের, যাতে কানির আত্মাটা শান্তি পায়। পট্টি তখন বলে যে কোনো তাড়াহুড়া করা যাবে না, মাত্রই তো মারা গেছে কানি, সব কিছু শেষ হয়ে যাক তারপর না হয় এগুলো নিয়ে কথা বলবো আমি। রোহান ওনার কথা শুনে 13 দিন পর্যন্ত ওয়েট করে, আর দূর থেকে দাঁড়িয়ে 13 দিনের দিন কানির পিণ্ডদানটা করা দেখে। তারপর রোহান সরাসরি চলে আসে বাড়িতে, আর দেখতে থাকে কানি আসলেই চলে গেছে না এখনও আছে ওর ঘরের মধ্যেই। তখন সে চাদরটা উঠিয়ে আবার চাদরটা বিছানায় পারে, বুঝতে পারে যে হয়তো বা চলে গেছে কানি। এতদিন পরে টেনশন মুক্ত হয়ে শান্তিতে শুয়ে পড়ে বেডে।
ঘুমিয়ে যায় রোহান। অনেক দিন ধরে সে খুব ভালোভাবে ঘুমাতে পারেনি। খুব সুন্দর একটা ঘুম দিয়ে ফ্রেশ হয়ে ওঠে রোহান। তারপর থেকে আবার ওর পার্টি শুরু হয়ে যায়। এখানে কানির ছোট ভাই কিরণকে ইনভাইট করে রোহান। ওকে যখন জিজ্ঞেস করে এখন তুই কি করছিস রে, কিরণ তখন জানায় যে পড়াশোনা তো আমার শেষ, এখন চাকরি বাকরি কিছু একটা করতে হবে আমাকে। রোহান এগুলো শুনে বলে যদি তোর কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারিস তুই। তারপর সে কিছুটা টাকা ওকে ট্রান্সফার করে দিতে চায়, কিন্তু এই ব্যাপারটাতে অনেকটাই রাগান্বিত হয়ে যায় কিরণ। রোহানের টাকা দিতে চাওয়ার ব্যাপারটা ওর ইগোতে গিয়ে লাগে। তখন বলে আমি কি ভিখারি যে তুমি আমাকে টাকা দেবে? রোহান বলে যে না, মানে আমি ওই রকম ইন্টেনশন নিয়ে বলিনি তোকে, তুই আমার ছোট ভাই, এইভাবেই তোকে আমি বলেছিলাম। কিরণ তখন জানায় যে তাহলে তোমার ইন্টেনশনটা কী ছিল? এগুলোতে রোহান বুঝতে পারে যে ওর তো বোন মারা গেছে, ওর অবস্থা এমনিতেই খারাপ। তখন ওকে সরি বলে, কিন্তু সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে এমন ছোট্ট একটা ব্যাপার নিয়ে কিরণ কেন এত ওভার রিয়াক্ট করছিল। তারপর কেন জেনে আবার কান্না করতে শুরু করে কিরণ। তখন রোহান ওকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সক্ষম হয় না। তারপর চলে যায় ওর জন্য ড্রিঙ্কস আনার জন্য। রোহান গিয়ে যখন ড্রিঙ্কসটা বানাচ্ছিল ঠিক তখনই আবারও সে ঘুঙরুর আওয়াজটা শুনতে পায়, মানে কানি হয়তো বা আবারও ফিরে এসেছে। রোহান ফিল করতে পারছিল যে ওর কাছ দিয়েই চলে গেল কানি, গিয়ে সরাসরি ওই জিনিসটা কিরণের কলার ধরে ফেলে। সে একদম রেলিংয়ের পাশেই দাঁড়িয়েছিল। এই ব্যাপারটা দেখে রোহান দৌড়ে যায় ওর দিকেই। এতক্ষণে কানি টেনে ফেলে দিয়েছিল কিরণকে, কিন্তু রোহান ওর পাটা ধরে ফেলে। তখন কিরণের মাথাটা জোরে করে গিয়ে লাগে দেওয়ালের সাথে। কিছুক্ষণ এভাবে থাকার পরে ফসকে যায় কিরণ। ওর দুই হাত পা একদম ভেঙে গুঁড়ে গিয়েছিল। বেঁচে তো গিয়েছিল কিরণ, কারণ রোহান সময় মতোকে হাসপাতালে নিয়ে এসেছিল, কিন্তু ওর খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল। এর মধ্যে এই ব্যাপারটা পট্টিকেও ইনফর্ম করে দিয়েছিল রোহান। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে চলে আসে পট্টি, আর এসে রোহানকে বলে তুমি কিরণের সাথে কি করেছিলে? আরেকটু হলেই তো তুমি নিজেই ফেসে যেতে। কিরণ ড্রিঙ্কস করা ছিল, এর জন্য পুলিশ বিশ্বাস করেছে যে নেশা করে হয়তো বা সে পড়ে গিয়েছে রেলিং থেকে। তখন আর বলার মতো কিছুই থাকে না রোহানের। হাসপাতাল থেকে রোহান সোজা চলে আসে বাড়িতে। ওকে অনেক পেরেশান দেখা যাচ্ছিল। তারপর কানির চুলের ক্লিপটা নিয়ে খেলতে শুরু করে। ঠিক তখনই ওর ঘরের বিদ্যুৎটাও চলে যায়। পুরো ঘর একদম অন্ধকারে ছেয়ে যায়। তারপর পরই পায়েলের আওয়াজ শুনতে পায় রোহান। সব দিক থেকেই এই আওয়াজটা রোহানকে কুড়ে কুড়ে খেতে শুরু করে। তখনই রোহান দেয়ালে একটা ছায়া দেখতে পায়। তবে এটা কোনো মেয়ের আত্মা ছিল না, এটা আসলে ছিল একটা ছেলের আত্মা। আসলে কোনো ছেলে মানুষই ঘুঙুর পরে চলছিল এইভাবে। পরদিন সকালবেলাতে রোহান চলে আসে পট্টির কাছে, আর ওকে জানায় যে এটা কানির আত্মা নয়, এটা তো লম্বা পাতলা একটা ছেলের আত্মা। তখন পট্টি ভাবতে শুরু করে এই ঘরটা হয়তো বা হন্টেড। এটা সম্পর্কে খোঁজবাজ করতে শুরু করে দেয় পট্টি। রোহানকে জিজ্ঞেস করে এই ঘরটা তুমি কার কাছ থেকে কিনেছিলে? তখন রোহান বলে যে না, এই ঘরটা তো কারো থেকে কেনা হয়নি, এটা তো আমার বাবাই বানিয়েছিল। তখন পট্টি জিজ্ঞেস করে আচ্ছা তুমি রিসেন্টলি কি কোনো শ্মশান বা কোনো কবরস্থানে গিয়েছিলে? রোহান বলে যে না, ওইরকম কোনো জায়গাতে তো আমি যাইনি, আমি তো শুধু কানির ঘরেই গিয়েছিলাম। হ্যাঁ, তবে একটা জিনিস আপনাকে বলার আছে, আমি কানির ঘর থেকে ওর একটা হেয়ার ক্লিপ উঠিয়ে নিয়েছিলাম। পট্টি এটা শুনে বলে যে হ্যাঁ, এটাই রিজন হতে পারে, কারণ অনেক সময় এমনটা হয় যে মারা যায় তাদের যেটা সবচাইতে বেশি পছন্দের জিনিস থাকে সেটার মধ্যে ওদের আত্মাটা জুড়ে থাকে। আর যেহেতু এটা কোনো ছেলে মানুষের আত্মা, তার মানে এটাই দাঁড়াচ্ছে যে ওর সাথে কানির হয়তো বা কোনো না কোনো একটা কানেকশন আছেই। আর যখন থেকে তুমি ওর হেয়ার ক্লিপটা এনেছো তখন থেকে ওর আত্মাটা তোমার সাথে জুড়ে গিয়েছে। আর ঠিক এ কারণেই সে তোমাকে জ্বালাতন করছে, মারার চেষ্টা করছে। হয়তো বা কোনো কারণে আত্মাটা তোমার উপরে অনেক রেগে আসছে। তখন রোহান বলে যে সবই ঠিক আছে, কিন্তু এ আসলে কে, আর কানির সাথেই বা ওর কী সম্পর্ক, আর আমাকে কেনই সে জ্বালাতন করছে? তারপর এগুলো খোঁজবাজ করার জন্য ওরা কানির বাড়িতে চলে আসে এবং ওর ঘরের মধ্যে গিয়ে সবকিছু দেখতে শুরু করে। প্রথমে ঘরে ঢুকেই তো রোহান ওই ক্লিপটা যেখান থেকে উঠিয়েছিল আবার সেখানেই রেখে দেয়। তখন রোহান একটা জিনিস খেয়াল করে দেখতে পায় যে কানির পায়েলটা মিসিং, যেখানে থাকার কথা সেটা সেখানে নেই। পট্টি তখন রোহানকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি এটা বলতে পারবে যে তুমি ছাড়াও কানির জীবনে কোনো ছেলে মানুষ ছিল কি না? তখন রোহান বলে যে আমার জানা মতো তো এমন কেউ ছিল না ওর জীবনে। আর এটা শিওর হওয়ার জন্য ওরা তো এই ব্যাপারগুলো নিয়ে কানির পরিবারের লোকজনের সাথেও কথা বলতে পারবে না। তখন ওরা দুজনেই চলে আসে কানির মেইডের কাছে, যে সেদিন রোহানকে চা অফার করেছিল। ওকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি বলতে পারো যে কানির কোনো ছেলে বন্ধু ছিল কি না, বা কোনো ছেলের সাথে কি ওকে কখনো তুমি দেখেছো, ওর ঘরে এসেছে বা ওর সাথে দেখা করতে এসেছে? তখন মহিলাটা বলে যে না, এমন কিছুই ছিল না, কানি খুবই ভালো একটা মেয়ে ছিল, ওর কোনো ছেলের সাথেই কোনো বন্ধুত্ব ছিল না। এর পরপর ওরা দুজনে চলে আসে কানির ডান্স ক্লাসে। হয়তোবা ওখানে গিয়ে ওরা কিছু একটা তো জানতে পারবে, কিন্তু এখানে এসে ওরা হতাশ হয়ে যায়, কারণ কোনো ছেলের সাথেই কানির এমন সম্পর্ক ছিল না। তবে সেখানে গিয়ে ওরা একটা জিনিস জানতে পারে,
এক রাতে কানি আর ওর বান্ধবী যখন বাড়িতে ফিরছিল তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। ওরা দুজনে একটা বাড়ির ছাদের নিচে আশ্রয় নেয়। সেখানে রাস্তার ওপরে একটা ফটো স্টুডিও ছিল। ওখানে থাকা ছেলেটা বারবারই দেখছিল এদের দিকে তাকিয়ে। তার পরদিন সকালবেলা থেকে ওই ছেলেটাকে আবার ওই ডান্স ক্লাসের সামনেই সবসময় দেখা যায়। আসলে ছেলেটা কানিকেই দেখছিল, মানে সে ছিল একজন স্টাকার। ওর বান্ধবী তখন কানিকে সাজেস্ট করছিল ওর নামে কমপ্লেন করার জন্য, কিন্তু কানি এটা ইগনোর করে দেয় যে এত ছোটো মোটো বিষয়ে হুদায় বাড়ানোর প্রয়োজন নেই। এটুকু বলেই ওর বান্ধবী ওর কথা শেষ করে। তখন রোহান ওকে জিজ্ঞেস করে, আচ্ছা ওই ছেলেটা কি লম্বা আর পাতলা রকমের ছিল? তখন কানির বান্ধবী বলে যে হ্যাঁ তেমনই তো ছিল, কিন্তু আপনি সেটা কিভাবে জানলেন? এটা শুনে রোহানের আর বুঝতে বাকি থাকে না যে এটা আসলে ওই ছেলেরই আত্মা যে কানিকে পছন্দ করত। আর এখন রোহানের পিছে পড়ে গেছে সেই ছেলেটাই। রোহানের সাথে সব জায়গায় পট্টিও যাচ্ছিল, এই জন্য ওই আত্মাটা পট্টির বাড়িতে চলে আসে। রাত্রেবেলাতে ডিনার করছিল পট্টি। ঠিক তখনই সে কারো একটা প্রেজেন্স উপলব্ধি করতে পারে। খেতে খেতে থেমে যায় পট্টি। ঠিক তখনই সামনে রাখা চেয়ারটা পিছনের দিকে সরে যায়। এটা দেখে থতবত খেয়ে যায় পট্টি। তবে খুবই স্মার্ট একটা মুভ নেয় সে, আর চলে আসে পুজোর রুমের মধ্যে। সাথে সাথে সে দরজাটাও বন্ধ করে দেয়। সেই ভূতটা দরজা দিয়ে শুধু ওকে দেখছিল। কিছুক্ষণ এভাবে থাকার পরে চলে যায় সেই ভূতটা। তখন পট্টি আস্তে আস্তে বাইরে চলে আসে আর হাতে একটা লবণের প্যাকেট নিয়ে নেয়। সেটা ছেড়ে চারদিকে ছিটাতে শুরু করে, এমনকি নিচের গায়েও নেয় খানিকটা। কারণ সে লোকমুখে এটা শুনেছিল যে ভূত প্রেত বা কালো জাদুর থেকে বাঁচতে লবণ অনেক সাহায্য করে। এভাবেই ওই রাতটা কেটে যায়। পরদিন সকালবেলাতে ওরা দুজনে চলে আসে সেই দোকানটাতে। গিয়ে দোকানির সাথে ওনারা কথা বলে, জিজ্ঞেস করে আচ্ছা আপনার দোকানে কি লম্বা পাতলা করে একটা ছেলে কাজ করতো? দোকানি তখন বলে যে হ্যাঁ একজন তো কাজ করতো, ওর নাম ফিলিপ। তখন এরা আবার জিজ্ঞেস করে আচ্ছা ও কি কোনো ফোন নাম্বার বা অ্যাড্রেস আপনার কাছে আছে? দোকানি জানায় যে অ্যাড্রেস তো নেই, তবে ওর ফোন নাম্বার আছে আমার কাছে। তারপর সেটাই দেয় ওদেরকে। দোকানদারের থেকে ওরা আরও কিছু ব্যাপার স্যাপার সম্পর্কে জানতে পারে। ফিলিপ কেমন জানি আজব টাইপের একজন ছেলে ছিল। তেমন একটা কাজকর্ম সে করতো না দোকানে এসে, শুধু দোকানের সামনে দাঁড়িয়ে থেকে কি যেন একটা দেখতো সবসময়। কারোর জন্য হয়তো বা সে ওয়েট করতো। তবে আরেকটা শক করা ব্যাপার হচ্ছে ফিলিপ অনেক ধার্মিক ছিল। বাইবেল পড়তো, এমনকি চার্চেও যেত সে সবসময়ই। এখানে ফিলিপ খুবই অল্প কিছুদিন ছিল, তারপর ওর একটা জব হয়ে যায় সৌদিতে। তারপর সে ওখানে চলে যায়। তখন ফিলিপের ফোন নাম্বারে কল করে দেখতে পায় যে সেটা বন্ধ। এখন ওরা দুজনেই আবার আরেক ঝামেলায় পড়ে যায়। ফিলিপকে এখন তারা কিভাবে খুঁজে বের করবে? তখনই দোকানদারের থেকে আরেকটা খবর পায় যে কানির মেয়েদের ছেলেটাও অল্প কিছুদিন আগেই সৌদি আরবে গিয়েছে। আর ওরা দুজনে একটা এজেন্ট ধরেই গিয়েছিল সৌদিতে। তো হয়তোবা কানির মেয়েদের থেকে কিছু একটা জানা যাবে। তারপর রোহান চলে আসে সেই বাড়িটাতে। জিজ্ঞেস করে ওই মেয়েটাকে যে আপনার ছেলে মনু কি সৌদিতে আছে তাই না? ওর নাম্বারটা কি পাওয়া যাবে? বা ওকে যে এজেন্টটা সৌদিতে পাঠিয়েছিল তার নাম্বারটা কি পাওয়া যাবে? তখন মনুর মা বলে যে ঠিক আছে আমি দেখছি। অন্যদিকে দেখা যায় পট্টি চলে আসে চার্চে, যেখানে ফিলিপ আসতো সবসময়। তখন দোকান থেকে আনা ফিলিপের করা কিছু পেইন্টিং ফাদারকে দেখায়। তখন ফাদার বলে যে এই ছবিগুলো তো ডিয়াস ইরায়ের ব্যাপারে, মানে দ্য জাজমেন্ট ডে সম্পর্কিত। তখন ফাদার জানায় যে চার্চের লাইব্রেরিতে ফিলিপ অনেক সময় কাটাতো, হয়তোবা সেখান থেকে সে এগুলো সম্পর্কে রিসার্চ করছিল। তখন পট্টি জিজ্ঞেস করে আচ্ছা ওর কি কোনো ছবি আছে আপনার কাছে ফাদার? তখন একটা গ্রুপ ফটো বের করে এনে দেখায় ফাদার। এই ছবিটা দেখে কেন জানি চমকে ওঠে পট্টি, কারণ এটা ছিল আসলে মনুর ছবি। এটার অর্থ এটাই দাঁড়াচ্ছে যে ফিলিপ এবং মনু একজনই ব্যক্তি। এদিকে রোহান মনুর ঘরের ভেতরে ঘোরাঘুরি করছিল। ঠিক তখনই সে অনেকগুলো ট্রফি দেখতে পায়। সবগুলোর উপরেই ছিল ফিলিপের নাম। এগুলো দেখে রোহানের আর বুঝতে বাকি থাকে না যে আসলে ফিলিপই হচ্ছে মনু। এগুলোতে খানিকটা খটকা লাগে রোহানের। দেখতে পায় একটা রুমের দরজা আটকানো। সেটা খুলে ভেতরে প্রবেশ করে রোহান। এখানে গিয়ে রোহান যেটা দেখে সেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না সে। গিয়ে দেখতে পায় বেডের ওপরে মনুর লাশটা শুইয়ে রাখা হয়েছে, বা বলা যায় যে সেখানে মমির মতো পড়েছিল মনু। সেই লাশটার পায়ে ছিল কানের ঘুঙরু, আর ঘরের মধ্যে কানের ছবি এবং তার বিভিন্ন জিনিসপত্র। এগুলো দেখে রোহান কিছু বুঝে ওঠার আগেই মনুর মারা চলে আসে এবং রোহানের মাথায় একটা ব্যাট দিয়ে আঘাত করে। সেখানেই পড়ে বেহুশ হয়ে যায় রোহান। এ পর্যায়ে এসে ফিলিপের মা সবকিছু খুলে বলে। ফিলিপ আসলে কানিকা অনেক বেশি পছন্দ করত। বলা যায় যে একদম ওতে অবসেসড ছিল। কিন্তু ফিলিপের ক্যান্সার ছিল, এজন্য সে খুব ভালো করেই জানতো যে তারাতে খুব বেশি দিন একটা সময় নেই। তাই সে কখনো কানিকে অ্যাপ্রোচ করেনি, আর সে শুধুমাত্র দু চোখ ভরে কানিকে দেখতে চাইতো। এজন্য দূর থেকে সে সবসময় কানিকে দেখত। এরপর হঠাৎ একদিন ক্যান্সারে মারা যায় ফিলিপ।
কিন্তু ওর মা কোনোভাবেই ওর মৃত্যুটা অ্যাকসেপ্ট করতে পারে না। সে ফিলিপকে তার কাছেই রাখতে চাইতো, এই জন্য সে ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নেয়। কিন্তু খুব ভালো করেই জানতো যে ফিলিপ কানিকে খুব বেশি ভালোবাসতো। এর জন্য ফিলিপের আত্মাকে বাঁধার জন্য সেই কালো জাদু করেছিল। সে যেহেতু কানির মেইড ছিল, তাই ওদের জিনিসপত্র চুরি করতে খুব বেশি একটা বেগ পেতে হয়নি ফিলিপের মায়ের। সেখান থেকে চুরি করা কানির বিভিন্ন জিনিসপত্র এনে সেগুলো ফিলিপের লাশের আশেপাশে সাজিয়ে দিত। কানির ঘুঙরু টেনে ফিলিপের পায়ে বেঁধে দিয়েছিল ওর মা, আর এইটার মাধ্যমে ফিলিপের আত্মাটাকে আটকে ফেলে। আর যখন কানিও মারা যায় তখন ফিলিপ সরাসরি জুড়ে যায় কানির সাথে। তারপর রোহান যখন ওর ঘর থেকে হেয়ার ক্লিপটা এনেছিল, তখন এই ব্যাপারটাতে অনেক রাগান্বিত হয়ে গিয়েছিল ফিলিপ, আর রোহানের পিছে লেগে গিয়েছিল। ওরা দুজনে যখন ইনভেস্টিগেশন করতে করতে ফিলিপের মা পর্যন্ত পৌঁছে যায়, তখন ওর মাও অনেক রাগান্বিত হয়ে যায়, কারণ ইনি কোনোভাবেই চাইতো না যে মানুষজন ওনার এই জঘন্য কাজ সম্পর্কে জেনে যাক। আর যেহেতু পট্টি ও রোহানকে সাহায্য করছিল, এই জন্যই ফিলিপের মা ব্ল্যাক ম্যাজিক করে ফিলিপের আত্মাটাকে পট্টির বাড়িতে পাঠিয়েছিল। মানে এইসব ভূতিয়া কর্মকাণ্ডের মাস্টার মাইন্ড ছিল ফিলিপের মা। আর এখন যেহেতু রোহান সবকিছু জেনে গিয়েছে, তো ওকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে ফেলে ফিলিপের মা। মেরে তো প্রথমেই রোহানকে অজ্ঞান করে দিয়েছিল, এখন ওকে পুঁতে ফেলার জন্য একটা গর্ত খুঁড়তে শুরু করে দেয় ফিলিপের মা। অন্যদিকে দেখা যায় পট্টি বারবারই কল করছিল রোহানকে, কিন্তু ফোনটা কোনোভাবেই ধরছিল না কেউ। এতে খানিকটা গড়বড় লাগে পট্টির। এজন্য সে চলে আসে ফিলিপের বাড়িতে। গিয়ে দেখতে পায় দরজাটা খোলা আর বাহিরে গর্ত করছিল ফিলিপের মা। এটাতে পট্টি বুঝে যায় যে কোনো একটা গড়বড় তো আসেই। তখন সে তাড়াহুড়ো করে চলে আসে ঘরের মধ্যে। দেখতে পায় বেহুশ অবস্থায় পড়ে আছে রোহান। তখন অনেক চেষ্টা করে ওকে জাগিয়ে ফেলে। তারপর বেডের ওপরে বাজে অবস্থায় ফিলিপের লাশটা দেখতে পায়। এটা দেখে ওর আর কিছুই বুঝতে বাকি ছিল না। সাথে সাথে ফিলিপের পা থেকে ওই ঘুঙরুটা খুলতে যায় পট্টি, কারণ এটা দিয়ে ফিলিপের আত্মাকে আটকানো হয়েছিল, এটা সে বুঝে গিয়েছিল। কিন্তু ওর ঘুঙরুটা খুবই শক্ত করে বাঁধা ছিল ফিলিপের পায়ে। তখন সে রোহানকে বলে যে এটা তো কাটতে হবে। রোহান তখন চলে যায় চাকু আনার জন্য রান্নাঘরে। এতক্ষণে রুমটার মধ্যে বিভিন্ন প্যারানর্মাল জিনিসপত্র শুরু হয়ে যায়। সেই ঘরের মধ্যে থাকা বাল্বটা ফ্লিক করতে করতে কেটেও যায় এক পর্যায়ে। তখন ঘুঙরুর আওয়াজ শুনতে পায় পট্টি। অনেক ভয় পেয়ে পালাতে যায় পট্টি, কিন্তু ফিলিপ ওকে যেতে দেয় না। সে দরজাটাই বন্ধ করে দেয়। অনেক করে দরজাটা খোলার চেষ্টা করতে থাকে পট্টি, কিন্তু লাভ তেমন একটা হচ্ছিল না। অন্যদিকে রোহান যখন রান্নাঘরে ছিল, তখন একটা হাতিয়ার নিয়ে ফিলিপের মা রোহানের উপর অ্যাটাক করে। রোহান শুধু অ্যাটাকগুলো থেকে বাঁচতে ছিল, ওনাকে পাল্টা অ্যাটাক করছিল না। এজন্য বেশ ঝামেলাই হয়ে যাচ্ছিল রোহানের জন্য। এক পর্যায়ে রোহানকে মেরে বসে ফিলিপের মা। তখন রোহান তো অনেক রেগে যায় আর জোরে করে একটা ধাক্কা মেরে ফেলে দেয় ফিলিপের মাকে। তিনি গিয়ে দূরে পড়ে এবং সাথে সাথেই বেহুশ হয়ে যায়। তখন আবারও ঘরে চলে আসে রোহান আর দেখতে পায় মাটিতে পড়ে আছে পট্টি। মানে ফিলিপের আত্মাটা ওকে একটা কিছু করে ফেলেছিল। তখন রোহান আর কোনো সময় নষ্ট না করে ফিলিপের পায়ের ঘুঙরুটা কাটতে শুরু করে। তবে এটা কাটতে অনেকটাই জোর লাগাতে হয় রোহানকে। ঘুঙরুটা কাটার পরপরই সেটা নিয়ে গিয়ে আগুনের মধ্যে ফেলে দেয়। এই ব্যাপারটাতে ঘরের মধ্যেও আগুন লেগে যায়। তখন রোহান পট্টি ও ফিলিপের মাকে ঘর থেকে বের করে এনে বাঁচায়। পুরো ঘর আগুনে জ্বলে রাখ হয়ে যায়। আর এটার মাধ্যমেই ফাইনালি ফিলিপের আত্মাও মুক্তি পেয়ে যায়। এসব কিছুর পরেই ভূতাকালাম সিনেমার সাইকার্টিস্ট জজের ক্যামিও দেখা যায়। ওই কনস্ট্রাকশন সাইটে এসেই তিনি পট্টির সাথে দেখা করে আর বলে, স্যার আপনার সাহায্য লাগবে আমার। সাথে এটাও জানায় ভূতাকালামের ওই ঘরটা সম্পর্কে। প্রথমে ওই ঘরটা একটা মা এবং ছেলে ভাড়া নিয়েছিল, কিন্তু এই ঘরে হওয়া বিভিন্ন অলৌকিক ব্যাপার স্যাপার দেখে ওরা ঘরটাই ছেড়ে দিয়েছিল। তখন থেকে এখন পর্যন্ত ওই ঘরটা খালি পড়ে আছে। কেউই ওই ঘরটার ভাড়া নিতে চায় না। ওই ঘর থেকে ভূত তাড়ানোর জন্যই পট্টির সাহায্য নিতে এসেছিল জর্জ। সিনেমার শেষে দেখা যায় রোহান ইউএসএ চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ওর ফ্লাইটের সময় প্রায় হয়ে গিয়েছিল। সে বের হতে যাবে, ঠিক ওই সময়ে পায়ের আওয়াজ শুনতে পায় রোহান। এবার আর কোনো ঘুঙুর শব্দ শোনা যায় না, আর এই শব্দটা আসছিল ওর ঘরের মধ্যে থেকে। তারপর রোহান যায় ঘরের মধ্যে। বেডের ওপরে খেয়াল করে দেখতে পায় কানির হেয়ার ক্লিপটা পড়ে আছে। বেডের একটা সাইড একটু দাবা ছিল, ঠিক আগের মতোই। তখন রোহান চাদরটা উঠিয়ে আবার বেডের উপরে ফেলে দেয়। দেখা যায় এখানে কেউ একজন তো বসে আছে। রোহান ধীরে ধীরে চাদরটা সরায়। তারপর সে যা দেখে, এটা দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না রোহান। এটা দেখে অনেকটাই চমকে যায় সে। এখানে বেডের ওপরে রোহান কাকে দেখতে পায় সেটা আমাদেরকে দেখানো হয় না। তবে এখানে আমার যতদূর মনে হয় ওই বেডের ওপরে বসেছিল কানি, কারণ সিনেমার শুরু থেকে এখানে দুইটা আত্মাই ছিল, মানে একটা ফিলিপের আত্মা আর একটা কানির। রোহানকে সব জ্বালাতন করছিল ফিলিপ, আর কানি তো শুধু বেডের ওপরে বসে থাকতো আর ওর চুলে হাত বোলাতো। আমার তো এটাও মনে হয় যে ফিলিপ রোহানকে যখন মারার জন্য অ্যাটাক করেছিল তখন ওকে কানিই বাঁচিয়েছিল।
এই সব কিছুই শিওর হওয়া যাবে এটার দ্বিতীয় ইনস্টলমেন্ট আসলে, আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।